রেফারেন্স অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 21 এপ্রিল রবিবার, আর 21 এপ্রিল রবিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে পাঁচটি বিগ ব্রেকিং আপডেট, 5টি তাজা খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে, আসাউদ্দিন ওয়াইসির তরফ থেকে এবং জয়ীশ জঙ্গিদের তরফ থেকে একের পর এক ভয়ঙ্কর আপডেট বেরিয়ে এসেছে। তো আজকের এই পাঁচটি ভয়ঙ্কর আপডেট নিয়েই থাকবে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইবের বাটন আছে, ওখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি ছোট্ট মতো বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে যখনই আমরা এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের প্রথম আপডেটে বলা হচ্ছে 3 রাজ্যের রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি জয়ীশের, জারি লাল সতর্কতা। রাজস্থান, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বিভিন্ন রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ। জানা গিয়েছে, জয়ীশ জঙ্গি গোষ্ঠীর স্থানীয় কমান্ডার মনসুর আহমেদ হিন্দিতে হুমকি চিঠি লিখে তার রেল কর্তৃপক্ষকে পাঠিয়েছে। উত্তর রেলের ফিরোজপুর আধিকারিকের বিবেক কুমারের কাছেও এই চিঠি এসেছে, যেখানে লেখা রয়েছে জিহাদিদের মেরে ফেলার প্রতিশোধ নিতে ফিরোজপুর, জলন্দর, ফরিদকোট, অমৃতসর এবং বর্নালা রেল স্টেশন 13ই মে উড়িয়ে দেওয়া হবে। এই একই দিনে রাজস্থান রেল স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিকানের, যোধপুর এবং শ্রী গঙ্গানগর সেনা শিবিরেও নাশকতা ঘটনা চালানো হবে। উত্তরাখণ্ড রেল কর্তৃপক্ষকে হুমকি চিঠি দেওয়া হয়েছে, যেখানে রুরকি, হরিদ্বার সহ 10টি স্টেশনে বিস্ফোরণ ঘটানো হবে, তবে তা 6ই মে। উত্তরাখণ্ড পুলিশকে ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। হুমকি চিঠি পাঠানোর পর এই 3 রাজ্যে উচ্চ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। জিআরপি এবং আরপিএফ যৌথ উদ্যোগে প্রত্যেকটি স্টেশনে চলছে কড়া নজরদারি। ট্রেন এবং যাত্রীদের মালপত্রে করা হচ্ছে তল্লাশি। গত 14ই ফেব্রুয়ারি জয়ীশ জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলার ফলে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে নিহত হয়েছিল 40-এরও বেশি সিআরপিএফ জওয়ান। এই ঘটনা তীব্র নিন্দা করেছে বিশ্বের 50টি দেশ। তাহলে বুঝতেই পারছেন, যেখানে পুলওয়ামার হামলায় প্রায় 40 জন অধিক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল, তার থেকেও আরও বড় হামলার ছক কষছে জৈশ-ই মোহাম্মদের দলগুলো, যেখানে তারা ইতিমধ্যে চিঠি লিখে সতর্কতা জারি করেছে 3টি রেল স্টেশনকে। রাজস্থান, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের রেল স্টেশনকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জৈশ জঙ্গির দলগুলো, কারণ তারা তাদের জিহাদি বন্ধুদের অর্থাৎ জিহাদি জঙ্গিদের মেরে ফেলেছিল। তাই তার প্রতিশোধ নিতেই ফিরোজপুর, জলন্দর, ফরিদকোট, অমৃতসর বিভিন্ন রেল স্টেশনে 13ই মে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ইতিমধ্যে এই চিঠি সমস্ত রেলকর্মীদের কাছে গেছে, যার যাওয়ার ফলে ইতিমধ্যে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এবং সমস্ত রেল স্টেশনে নিরাপত্তার পরিমাণ বাড়িয়েও দেওয়া হয়েছে এবং সাথে সাথে প্রত্যেক যাত্রীদের লাগেজ এবং মালপত্র চেকিং চলছে, অর্থাৎ কড়া নাকাশি চেকিং চলছে। কোনো রকম কোনো আপত্তিকর অবস্থা দেখলে তাদের সাথে সাথে হিরাসাতে নেওয়ার অর্ডারও দেওয়া হয়েছে, যাতে এই ধরনের কোনো রকম আর হামলায় মুখে ভারতবাসীদের না পড়তে হয় তার ব্যবস্থা নিয়েছে সরকার। আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে, বিজেপি কর্মীদের দিকে আঙুল তুলতে 4 ঘন্টার মধ্যে ব্যবস্থা, হুঁশিয়ারি দিলে বিজেপি মন্ত্রী। বিজেপির সমালোচকদের 4 ঘন্টার মধ্যে বুঝে নেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। একটি নির্বাচনী জনসভা তাকে বলতে শোনা গেল, বিজেপি কর্মীদের দিকে কেউ যদি আঙুল তোলে, আমি কথা দিচ্ছি 4 ঘন্টার মধ্যে সেই আঙুল অক্ষত থাকবে না। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়বে, বেনামে সম্পত্তি যারা রেখেছে তাদের বিরুদ্ধে লড়বে। কারো হিম্মত হবে না বিজেপি কর্মীদের দিকে চোখ তুলে তাকানোর। যদি কেউ তা করে তাহলে তার চোখও নিরাপদে থাকবে না। নিজেকে কৃষি বিশেষজ্ঞ এবং সমাজসেবক বলে পরিচয় দেন তিনি। এবারও উত্তরপ্রদেশের গাজীপুর লোকসভা থেকে প্রার্থী হয়েছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছেন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির যৌথ প্রার্থী আফজাল আনসারি। এই আফজাল আনসারি উত্তরপ্রদেশের আরেক নেতা মুক্তার আনসারির ভাই। মুক্তারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 2004 সালে আফজালের কাছেই পরাজিত হয়েছিলেন মনোজ। নির্বাচনী প্রচারে এর আগেও বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। গত সপ্তাহে একটি সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদিও জওহরলাল নেহরু না হয়ে সর্দার বল্লভভাই প্যাটেল হতেন, তাহলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারতেন না। তাহলে বুঝতে পারছেন, এই ভোটের মুখে একটি দল অপর বিরোধী পার্টিতে তীব্র আক্রমণ করতে শুরু করে দিয়েছে। ঠিক সেই রকমই আরও একটি তীব্র আক্রমণ করলেন বিরোধীদের বিজেপি পার্টি। বিজেপি দলের কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। তার দাবি, বিজেপিরা দুর্নীতির বিরুদ্ধে লড়বে, যারা ভুল করছে, যারা বেনামি সম্পত্তি রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে বিজেপি লড়বে। কারোর যদি হিম্মত থাকে বিজেপির দিকে আঙুল বা চোখ তুলে তাকায়, তাহলে তার আঙুল ও চোখ উপড়ে নেবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। এদিকে অপর একটি আপডেটে বলা হচ্ছে, দিল্লি কিভাবে কাঁপাতে হয় এবার দেখিয়ে দেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্তবাক্য 42-এ 42।
নির্বাচনী প্রচারে নেমে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রতি সভাতে 42-এর স্লোগান তুলেছেন তিনি। কিন্তু কেন এই স্লোগান? তার ব্যাখ্যা শুক্রবারে বহরমপুরের স্টেডিয়ামে দলীয় প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে আয়োজিত সভায় স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো বারবার বলছেন এবার বিজেপির বিদায়ের পালা, 100টি আসনও পাবেন না ওরা। বিভিন্ন আঞ্চলিক দল মিলে গঠন করবে কেন্দ্রের পরবর্তী সরকার, আর সেই সরকারের নিয়ন্ত্রণ হিসেবে তৃণমূল যে বড়সড় ভূমিকা নিতে চলেছে সে কথা জনতার সামনে বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বহরমপুরের ভরা সভায় জনতাকে সে কথা স্মরণ করে তৃণমূল সুপ্রিমো বলেন 42টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব, কীভাবে দখল হবে দিল্লি সেটাও জানা আছে। জোড়াফুল শিবিরের প্রধানের এই আহ্বানে কংগ্রেসের গড় বহরমপুরে সাড়া দিয়ে ঢাকঢোল বাজিয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আর গঙ্গারামপুরের সভা সেরে ওই দিন মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচার পর্ব শেষ করার রুটিনে ছিলেন বহরমপুর। বেলা 12টা থেকে যে জমায়েত শুরু হয়েছিল তা নিয়ে প্রথম দিক থেকে অস্বস্তিতে ছিল তৃণমূল নেতৃত্ব। বেলা 2:30 নাগাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আসার পর মাঠ ভরতে শুরু করে। 3:45 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় চপার যখন বহরমপুরের আকাশে পিলপিল করে মানুষ এসে উপচে দিল সভাস্থল। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েক ঘন্টার মধ্যেই মমতা সভা নদিয়ার পাগলাচণ্ডীতে। ভোট যুদ্ধে বিপরীত শিবিরে এই দুই নেতা নেত্রীর দ্বৈরথ শনিবার কী আকার নেয় এখন তার জন্যই মুখিয়ে রয়েছে রাজনৈতিক দল। তাহলে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে একটি স্লোগানেই ভোট চাইছে, যেখানে তার দাবি এবারে বাংলাতে 42 এই 42 পাওয়ার দাবিতেই বড়সড় ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাথে সাথে জনগণকেও চ্যালেঞ্জ জানিয়েছে যে আপনারা যদি 42 পাওয়াতে পারেন তাহলে আমি দেখিয়ে দেবো দিল্লি কীভাবে কাঁপাতে হয়, কীভাবে দিল্লির গদি দখল করতে হয়। অর্থাৎ এবারে সরকার তৃণমূল গঠন করবে। রাজ্যের মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 42 দখল দেওয়াতে পারে তাহলে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বে বলে দাবি করেন তিনি। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে পাল্লা কেবলমাত্র তৃণমূলই দিতে পারবে বলেও তিনি দাবি করেন। আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্ট, এই বিশ্বাস তিনি কি ধরে রাখতে পারবেন? বাংলায় 42 কি তিনি ধরে রাখতে পারবেন, নাকি বিজেপি এ থেকেও দখল করবে? এক্ষেত্রে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটে বলা হচ্ছে প্রধানমন্ত্রী হলেন মিথ্যের রাজা, মোদীকে আক্রমণ ওআইসির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বললেন অল ইন্ডিয়ান মজলিস ইত্তেদায়তুল মুসলিমের প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়াইসি। সন্ত্রাসবাদ এবং মালেগাঁও বিস্ফোরণের মামলার কথা তুলে মোদীকে সরাসরি মিথ্যিক রাজার রাজা বলে কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার ওয়াইসি বলেন ভারতের প্রধানমন্ত্রী হলেন কিং অফ লায়ার্স। তিনি সন্ত্রাসবাদ নির্মূল করতে চান না। তিনি যদি সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে চান তাহলে একজন অপরাধীকে প্রার্থী হিসেবে মনোনীত করতে পারতেন না। এই কথা বলে তিনি সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে টার্গেট করেন। ভোপাল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের বিপরীতে প্রার্থী হলেন এই সাধ্বী প্রজা। শুধু ওয়াইসি নন, জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাধ্বীর প্রার্থী হওয়ার বিরুদ্ধেও সরব হন তিনি বলেন সাধ্বীর জায়গায় জেলেই। উল্লেখ্য মালেগাঁও বিস্ফোরণের মামলার জামিনে রয়েছেন সাধ্বী। তাহলে বুঝতেই পারছি না অল ইন্ডিয়া মজলিস ইত্তেদায়তুল মুসলিমের প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যের রাজা বলে আখ্যা করলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন তোপ দাগতে থাকেন এবং সাথে সাথে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে আরও ধ্বংসের পথে নিয়ে যাবে। তিনি একজন অপরাধীকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে আরও তোপ দাগতে থাকেন আসাউদ্দিন ওয়াইসি। আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে মুসলিমরা গরু নয়, তারাও মানুষ, আসাউদ্দিন ওয়াইসি। সংখ্যালঘুদের ওপর নিত্য নতুন উপায়ে হেনস্থা করা হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েন আসাউদ্দিন ওয়াইসি। ক্ষোভের সঙ্গে হায়দ্রাবাদের সাংসদ জানান মুসলিমরা গরু বাছুর নন, তারাও মানুষ। তিহার জেলের এক সংখ্যালঘু বন্ধুর গায়ে ওম চিহ্ন খোদাই করে দেওয়ায় মারাত্মক অভিযোগ উঠেছে। সেই নিয়ে সোচ্চার হয়েছেন আসাউদ্দিন ওয়াইসি। টুইটে তিনি লেখেন প্রতিদিন নতুন নতুন উপায়ে সংখ্যালঘুদের হেনস্থা ও অপমানিত করা হচ্ছে। এরকম আচরণ নির্মম এবং অমানসিক। মুসলিমরা গরু বাছুর নয়, তারাও মানুষ। তিহার জেলের এক বন্দী নাবির জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তার উপর অকথ্য অত্যাচারের অভিযোগ আনেন। জানান তাকে মারধরের পর উপোস করিয়ে রাখা হয়েছিল, তারপর পিঠে ওম চিহ্ন লিখে দেওয়া হয়। 19 এপ্রিল দিল্লি কোর্টে জামা খুলে পিঠের এই চিহ্নটি নাবির দেখান। তারপর এই ঘটনার তদন্তের নির্দেশ দেয় দিল্লি আদালত। এই ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে নাবিরের পিঠের ওই চিহ্ন জেল সুপ্রিনটেন্ডেন্ট লিখেছেন। যদিও জেল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন, একটি তদন্ত কমিটি গঠন করে নাবিকের তিহার জেলের 4 নম্বর সেলে রাখা হয়েছে। তাহলে বুঝতে পারছেন আসাউদ্দিন ওয়াইসি সংখ্যালঘুদের উপর যে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে উঠেছে। গত কয়েকদিন আগে তিহার জেলের একটি সংখ্যালঘুর তার পিঠের উপর ওম চিহ্নের একটি আকার খোদাই করে দেওয়া হয়, যেটাকে কেন্দ্র করে তিনি তীব্র ক্ষোভে ফেটে উঠেছে এবং সাথে সাথে ওই
ওই জেলারের বিরুদ্ধে কেসও শুরু হয় এবং এই কেস কোর্ট পর্যন্ত উঠতে থাকে। অবশেষে এই চিহ্ন দেখে দিল্লি কোর্টে তাই ওই ঘটনার জন্য আলাদা একটি দল গঠন করে এবং খুব শীঘ্রই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনার তদন্তের পরেই জানা যাবে যে এই রকম নির্মম অত্যাচারের পিছনে মূল কারণ কী কারণে এরকম নির্মম অত্যাচার করা হয়েছে, মুসলিমদের বা সংখ্যালঘুদের উপর এইরকম অত্যাচারের কারণ কী। দিকে দিকে মুসলিম বা সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধেই ক্ষোভে ফেটে উঠেছে আসাউদ্দিন ওয়াইসি। আমাদের ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম প্রত্যেকে যেরকম একত্রিতভাবে থাকতাম সেই রকম একত্রিতভাবেই ভালোবেসে থাকতে চাই। তাদের উপর কেউ যদি এই ধর্মের ভেদাভেদের মাধ্যমে মানুষের মধ্যে অসন্তুষ্ট করতে চায় তার ব্যাপারে আগে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। এই ব্যাপারে আপনার কি মতামত, আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার সঙ্গে যদি এরকম লেটেস্ট ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।